স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষ খুনের ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অগণিত আসামি করা হয়েছে। আসামির সংখ্যা বেশি হওয়ায় মামলার তদন্ত কাজে বিলম্ব হচ্ছে। সকালে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত গাছা থানা পরিদর্শনে আসেন তিনি বলেন, কে দোষী আর কে নির্দোষ তা বের করে দোষীদের শাস্তি এবং নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় সেজন্য তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। 10 জন 15 জনের নাম দিয়েছেন, 200-250 বেনামি লোক দিয়েছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনি আসামি করে দিন। এই জন্যই কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করব। ঈদুল আজহার ছুটি এবার টানা 10 দিনের। দীর্ঘ এই ছুটি কাটাতে লাখো পর্যটকে ভরপুর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি সমুদ্র স্নানে পর্যটকদের তদারকিতে ব্যস্ত লাইফগার্ড সদস্যরা। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সারা দেশে চলছে ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি। লম্বা এ ছুটিতে লাখো পর্যটকে ভরপুর পর্যটন নগরী কক্সবাজার। নীল সাগরের জলরাশিতে ক্ষণিক শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছে নানা বয়সী মানুষ। সেই সাথে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের বাড়তি নিরাপত্তায় পরিবার পরিজন নিয়ে ঘুরছেন বিনোদন স্পটগুলোতেও। অনেকে বলছেন, মনটা ভালো করতেই সমুদ্র ভ্রমণে আসা। কক্সবাজার আসলাম পরিবার নিয়ে। আগের থেকে অনেক ব্যবস্থা অনেক সুন্দর দেখছি। মোটামুটি টাকা পয়সার প্রাইসও রিজনেবল, খাওয়া দাওয়ার প্রাইসও রিজনেবলের মধ্যে আছে। খুব ভালো লাগছে, ঈদের ছুটি উপভোগ করছি এখানে। এবার কারোর যদি মন খারাপ থাকে যে আসলে বাসায় বোর হয়ে গেছে, সে কক্সবাজার আসুক, সমুদ্র পাড়ে একটু ঘুরুক। ঘোরার পর তার অনুভূতিটা ফিল আর আগের ফিল সে বুঝতে পারবে না আমার মনটা এখন ভালো হয়েছে। এদিকে সমুদ্র স্নানের নিরাপত্তায় পর্যটকদের নিরাপদ সংকেত দেওয়ার পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনে ব্যস্ত লাইফগার্ড সদস্যরা। আমাদের 2টা শিফটে কাজ করি, মর্নিং শিফট, আফটারনুন শিফট। অনেক বেশি পর্যটক, আমরা নিরাপদ মেসেজটি তাদেরকে দিয়ে যাচ্ছি, সবাইকে দূরে যাতে না যায় সেই সংকেত দিয়ে যাচ্ছি। অন্যদিকে ছাড় দেওয়া সম্ভব না হলেও পর্যটকদের হোটেলে থাকার চাপ সামলাতে নেওয়া হয়েছে ব্যবস্থা, জানিয়েছেন হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি। এইভাবে মূল্য হ্রাস করা সম্ভব হয় নাই, তবে আমরা মালিকদেরকে অনুরোধ করেছি যে 4 জনের রুমে 5 জন, 5 জনের রুমে 7 জন যদি থাকতে চায় সেক্ষেত্রে আমরা লিবারেল থাকবো। ভ্রমণে আসা এসব পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের সেনাবাহিনী আছে, এছাড়া আমাদের র্যাব সহ অন্যান্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহল আছে। 10 দিনের টানা এই ঈদের ছুটিতে পর্যটকদের আনন্দ আর স্বস্তির সমুদ্র ভ্রমণে সবসময় সজাগ দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় জমে সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয়জনদের সাথে নিয়ে মেঘালয় রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। বিশেষ করে রূপের নদী, জাদুকাটা, সবুজে ঘেরা বারেকটিলা এবং বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকে একসাথে হাওর, পাহাড় ও স্বচ্ছ জলরাশির অনুপম সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এদিকে চলতি বছর সীমান্তে উত্তেজনাকে ঘিরে শঙ্কায় থাকা এই সকল পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য কঠোর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি। ঈদের ছুটিতে সীমান্ত এলাকায় পর্যটন স্পটগুলোতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় বাড়তি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকাতে যে সকল স্থানে টুরিস্ট স্পট আছে সে সকল স্থানে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে নিরাপত্তা বিধান করছে। তো এই সকল স্থানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টুরিস্টরা জেনে না জেনে অনেক সময় শূন্য লাইন অতিক্রম করে, ড্রোন ফ্লাই করে। এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য বিজিবি সদস্যরা কিন্তু নিয়মিতভাবে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে, লিফলেট বিতরণের মাধ্যমে এবং টুরিস্টদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা হচ্ছে।
মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে 4 শিশুসহ 12 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে আনন্দবাস সীমান্তের কাছে এই 12 জনকে আটক করে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসা করলে তারা জানান ভারত থেকে বিএসএফ তাদের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশি অংশে ঠেলে দেয়। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বিজিবির ওই দলটি। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায়। বিভিন্ন সময় কাজের সন্ধানে পার্শ্ববর্তী দেশ ভারতে গমন করেছিলেন তারা। সূর্যের খরতাপে হাঁসফাঁস উত্তরের জনজীবন। তীব্র গরমে পুড়েছে দেশ। রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে আগামী আরও 2-1 দিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে, তবে আগামী 13 তারিখ থেকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। উত্তরের জেলা রংপুরে তীব্র রোদ আর প্রচণ্ড গরম যেন এখন আতঙ্কের নাম। সকাল থেকেই যেন তাপমাত্রার পারদ উঠতে উঠতে আগুনের ফুলকি বইতে শুরু করে এ অঞ্চলে। ঘর থেকে বের হলেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা এ অঞ্চলের জনজীবন। তবে তীব্র গরমে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষরা। যাত্রী পাওয়া যাচ্ছে না, গরমের মধ্যে হাঁসফাঁস খাচ্ছে। গরম তাপমাত্রা বিশাল তাপমাত্রা, রোদের জন্য থাকা বান্ধা। গরম তো ভালোই আছে। অতিরোধ ও তাপমাত্রা বেশি হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। রোদে খুব সমস্যা হচ্ছে, বাইরে যাওয়া যাচ্ছে না, হাওয়া বাতাস কম। কঠিন তাপমাত্রা ভাই, থাকাই যাচ্ছে না। গরমে বিভিন্ন কারণে সমস্যা, বেড়ান পড়ান শোয়া বসা সবারই অসুবিধা নয়। প্রচণ্ড গরম, গাও দিয়ে গাম ঘামতেছে। আগামী আরও 2-1 দিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে, তবে আগামীকাল থেকে আকাশে মেঘ থাকবে, সাথে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলছে আবহাওয়া অফিস। আরও 2-1 দিন থাকার সম্ভাবনা রয়েছে, তবে আগামীকালকে থেকে আকাশে মেঘের আনাগোনা বাড়বে, সেই সাথে সাথে হালকা কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মূল প্রভাবটা আগামী 13 তারিখ থেকে শুরু হবে। আজকে রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস। তবে 36 ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসে আর্দ্রতা না থাকায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস অনুভূতি হয়। এই তীব্র গরমে আবহাওয়া অফিসের সুসংবাদে স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। দর্শক, আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান রয়েছেন রংপুরে, তার কাছ থেকে জেনে নিব সেখানকার তাপদাহের সবশেষ পরিস্থিতি। মাহমুদুল, উত্তরের জনজীবনে তাপদাহের কেমন প্রভাব পড়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি নাদিয়া, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে একেবারেই যে তীব্র রোদ, একদিকে যেমন তীব্র রোদ এবং তীব্র তাপদাহে কিন্তু একেবারে জনজীবন অতিষ্ঠ রংপুরের জনজীবন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমি রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে। সেখানে যদি বলি যে আসলে এই তীব্র গরম এবং তীব্র যে রোদ, এই রোদের কারণে কিন্তু যে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, সেই মানুষরা কিন্তু যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আসলে অনেকটাই, যারা আমরা বিশেষ করে যারা অটো সিএনজি চালক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে তাপের কারণে সেখানে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যাত্রী না থাকায় ঈদের এই সময়টুকু কিন্তু তাদের আসলে খুব খারাপ সময় যাচ্ছে। কারণ কাঙ্ক্ষিত যাত্রী না থাকায় কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে আসলে দিনমজুর যে মানুষগুলো, তাদের যে সেটি কিন্তু তারা পাচ্ছে না, এমনটা কিন্তু তারা বলছেন। এবং সব মিলে যদি বলি যে আসলে রংপুর অঞ্চলে বেশ কদিন ধরেই কিন্তু যে এই যে মৃদু এবং মাঝারি ধরনের যে তাপপ্রবাহ সেটি কিন্তু চলমান রয়েছে। তবে রংপুর আবহাওয়া অফিস যেটি বলছেন, যে আজকে আমি কথা বলেছি যে রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, তিনি যেটি বলছেন যে আগামীকাল থেকে রংপুর অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং আগামী 13 তারিখ থেকে যেটি বলছেন যে রংপুর আবহাওয়া অফিস যেটি বলছেন যে আগামী 13 তারিখ থেকে কিন্তু রংপুর অঞ্চলে বৃষ্টির আভাস রয়েছে সেটি কিন্তু বলছেন। এবং এরপরে কিন্তু যে তীব্র তাপদাহ সেটি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। এরপরেই কিন্তু স্বস্তিতে কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ, তারপরে যে স্বস্তি সেটি কিন্তু ফিরবে, এমনটাই কিন্তু বলছেন। তবে আজকে কিন্তু যে বিকেল 3টার পরে যে রংপুর আবহাওয়া অফিস যে তাপমাত্রা নির্ধারণ করেছে সেখানে 36.7 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তারা তাপমাত্রা নির্ধারণ করেছে। তবে সকাল থেকেই সূর্যের যে আসলেই খরতাপ সেটি কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ বেশ কদিন ধরেই কিন্তু তারা লক্ষ্য করছে এবং বেশ কদিন ধরেই কিন্তু তারা এই যে খরতাপে এবং তাপ প্রবাহে কারণে কিন্তু বিশেষ করে এই অঞ্চলের মানুষের জনজীবন যেমন একদিকে দুর্ভোগে নেমে এসেছে এবং বিশেষ করে কর্মজীবী মানুষরা এই খরতাপের কারণে কিন্তু তারাও তাদের কর্মে যেতে পারছে না। এমনটাই ছিল নাদিয়া, রংপুর থেকে আজকের তাপমাত্রা নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাব পরের সংবাদে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পরিত্যক্ত অবস্থায় 3টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দুপুরে সেনাবাহিনীর বোম নিষ্ক্রিয় দলের সদস্যরা গ্রেনেডগুলোকে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেয়। জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনার রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় সোমবার বিকেলে হ্যান্ড গ্রেনেড 3টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি সরিষাবাড়ি তারাকান্দি আর্মি ক্যাম্পকে অবহিত করলে তারা বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, দেশের জনগণের প্রত্যাশা ছিল ব্যাপক সংস্কার হবে, কিন্তু সেটা গত 10 মাসেও দেখতে পায়নি কেউ। কোনো সংস্কারই এখনো পর্যন্ত আলোর মুখ দেখতে পারেনি। এটা আমাদেরকে ভীষণভাবে পীড়া দিচ্ছে। সোমবার মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদি বাজারে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেত্রী কথা বলেন। মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ওহিদুজ্জামান ওহিদ খানের সঞ্চালনায় ও ইতালি বিএনপির নেতা সাইফুল ইসলাম সর্দার মামুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইম ব্যাপারী, দুধখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মোল্লা সহ অনেকেই। আমি বলবো যে আমাদের প্রত্যাশা ছিল 10 মাসে একটা ব্যাপক সংস্কার হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাই নাই। কোনো সংস্কারেই এখন পর্যন্ত আলোর মুখ দেখতে পারে নাই। এটা কুষ্টিয়া শহরের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্যাট্রো গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ এবং স্থানীয়রা। সোমবার রাত 12টার দিকে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সাফিনা টাওয়ারে ল্যান্ড ক্রুজার প্রাডো নামের একটি গাড়ির সন্ধান মিলেছে। তবে গাড়িটির মালিকানার বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে কারা কিভাবে গাড়িটি এখানে নিয়ে এসে রেখেছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাড়ির মালিকের নলেজে নাকি নাই, কেয়ারটেকার বলছে কে রেখে গেছে সে ওনাকে বলতে পারে না। মানে এরকম মানে করবে, দেখুন আজকে টাইম লাগছে, আজকে জানাবে। কাউকে রাত্রে বলতে পারলো না, আজকে থেকে সবার সাথে কথা হলে জানাবে আর কি। নিচ থেকে না আপনাদের মধ্যে ইনফরমেশন পাওয়ার পরে আমাদের পার্টির পুলিশ অফিসার গেছিলেন। তারপর বাড়ির মালিকের সাথে কথা হয়েছে, উনার ওইভাবে নাই। দেখি উনি সঠিকভাবে আজকে কি বলতে চান। তারপর যদি এরকম না হয় তাহলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব আর কি। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন বলেন, গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করবে। টাঙ্গাইল 6 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া প্রার্থী। দিনব্যাপী দেলদুয়ার উপজেলা গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে গণ অধিকার পরিষদের অনুষ্ঠানের আয়োজন করে। ঈদ শুভেচ্ছা বিনিময় ও পথসভায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান রাসেল, টাঙ্গাইল জেলা শাখার শুকুর মাহমুদ, উজ্জ্বল শিকদার, ভারপ্রাপ্ত সদস্য সচিব, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবিরুল ইসলাম, গণ অধিকার পরিষদের দেলদুয়ার উপজেলা শাখার আহ্বায়ক আনিসুল হক খান সহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদ 300 আসনে ইনশাআল্লাহ নির্বাচন করবে। নাগরপুর এবং দেলদুয়ার 6 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে নারীর কথা আজ ও আগামীর ভাবনা নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস কমপ্লেক্স অডিটোরিয়ামে বিভিন্ন পেশার নারীদের নিয়ে আলোচনা এবং সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দীপেন, বিএনপি সদস্য সচিব শিহাব আহমেদ সালেম, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াদ শাহী লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নেত্রীরা। মেহেন্দিগঞ্জ উপজেলার 4 নং দক্ষিণ উলানিয়া ইউনিয়নের 8 নং এবং 9 নং ওয়ার্ডের পূর্ব সুলতানি গ্রামের মেঘনার অব্যাহত নদী ভাঙনে বিলীন হচ্ছে 2টি গ্রাম। অব্যাহত ভাঙনের ফলে দিশেহারা সাধারণ মানুষ। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা হুমকির মুখে।
তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ মানববন্ধন করেন সুলতানি গ্রামের মেঘনা নদীর পাড়ে। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী, বিএনপি নেতা, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। টাঙ্গাইলে জামায়াতে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে এই প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রীতি সম্মেলনে জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ডক্টর আহসান হাবিব ইমরোজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, কারণ এদের সংস্কারের পরে আমাদের নির্বাচন হবে, আর নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকারকে কঠোরভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে হবে। আমরা এবার প্রতিটা আসনে প্রার্থী দেব। বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক এমপি এম.এ. খালেক বলেছেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির নিবেদিত প্রাণ। গত রাতে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। আব্দুল সামাদ মেম্বারের সভাপতিত্বে প্রকৌশলী কাজী দবির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, মোহাম্মদ ফারুক আহমেদ, আব্দুল সালাম বক্তব্য রাখেন। মম ইলিয়াস, আমিরুল ইসলাম সাজ্জাদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, বর্তমানে দেশে ডক্টর ইউনূসের সরকার চলছে। এই সরকার এখনো বলতেই পারে না তারা কবে নির্বাচন দিবে। দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বরমানিকা কাশিমিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বরমানিকা কাশিমিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ সাইদুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুর আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাজী শহীদুল আলম নাসিম, বরমানিকা কাশিমিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শিহাবুদ্দিন হালদার সহ আরও অনেকে। তারা কবে ভোট দিবে বলে যে জুনের মধ্যে হবে, এখন বলে এপ্রিলে হবে। এপ্রিল মাস হলো ঝড়ঝঞ্ঝার মাস, এই সময় কিন্তু ভোট হয় না। কাজে এইটাও একটা আমরা মনে করি একটা সজ্জাতুরি ভোটটাকে আরও পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। কাজে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বলেছি যে ডিসেম্বরে ভোট হইতে হবে। ডিসেম্বরে হলে তখন শুকনার সময় থাকবে, শীতের সময় থাকবে, মানুষ আনন্দের সাথে যাবে ভোট কেন্দ্রে, ভোট দিতে পারবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর কাছারি বাড়িতে এক দর্শনার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে কাস্টোডিয়ান সহ প্রতিষ্ঠানের কর্মচারীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। এই সময় বিক্ষুব্ধ জনতা কাছারি বাড়ির কাস্টোডিয়ানের অফিস সহ অডিটোরিয়ামের ব্যাপক ভাঙচুর করে। সেই সাথে অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামকে মারধর করে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমান। বর্তমানে চলমান রাজনৈতিক সংকট এবং সমাধানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম। নগরীর চৌমুহনীর হাজীপাড়ায় চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। এ সময় তিনি বলেন, দেশে চলমান বিনাশী সংকটে বিক্ষুব্ধ এবং মর্মাহত মজলুম জনগণের মনের বেদনা সমাধানের একমাত্র পথ হল সংসদ নির্বাচন। দেশ, ধর্ম, গণতন্ত্র, জীবনের নিরাপত্তা, জীবনের স্বাধীনতা রক্ষায়, রাষ্ট্র এবং জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, আল্লামা আরেফ সারতাজ, আবু আবরার চিশতি সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা। সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন নগরীর ৫-৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগী, কারা নির্যাতিত এবং যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ৫ ওয়ার্ড বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট এলাকায় এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন তারা। ৫-৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম। এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক GM আইয়ুব খান, সদস্য আব্দুর রহিম। ঢাকার ধামরাইয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রমিলা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ধামরাই পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ নাইমুর রহমান ফারদুন এর উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির মোহাম্মদ তৈমুর হোসেন তুলামিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপির সুনীল সাহা। গাজীপুরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তী নেতাকর্মীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর যুব দলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদাত হোসেন শাহিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরে চিরাগালি তার নিজ বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাবার পূর্বে বেগম জিয়া এবং জিয়া পরিবারের সবার জন্য দোয়া করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে হতদরিদ্র, দুস্থ এবং চিকিৎসা বঞ্চিত কুমারখালীবাসীর দোরগড়ায় মানসম্পন্ন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসএসসি 1995 ব্যাচের আয়োজনে উপজেলার কাজীপাড়া সংলগ্ন নির্মাণাধীন এশিউর জেনারেল হাসপাতালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি। এ সময় ঢাকা বারডেম হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার সুলতান মাহমুদ খোকন, কুষ্টিয়া মেডিকেল কলেজের নবজাত শিশু কিশোর বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবা তাজমিলা পুষ্প, পাবনা মেডিকেল কলেজের ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার খন্দকার মেহেদি ইবনে মোস্তফা সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে আয়োজিত ক্যাম্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া। দেশবরেণ্য শতবর্ষী আলেম মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক জুনায়েদ হাসান। বিশেষ অতিথি ছিলেন সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, মাছিহাতা ইউনিয়নের মেম্বার ধানু মিয়া, মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর সোনারগাঁও রোড এবং বাংলা মোটর সোসাইটির উদ্যোগে আলোচনা সভা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে বাংলা মোটর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সোসাইটির কর্মকর্তারা। সহকর্মী বা আমার ভাই সবাই মন খুলে এই আমি খুব খুশি। কেউ কারোর প্রতি সম্মান প্রদর্শনটা ওইভাবে আসে না। আমরা একটা সেতু বন্ধন করার চেষ্টা করেছি এই যাবৎকাল। এখন আমাদের এই সোসাইটির উদ্দেশ্য মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ননীগোপাল ক্রীড়া মাঠে RRFC লিজেন্ড ফুটবল ম্যাচ 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর ইউনিয়নের প্রাক্তন লিজেন্ড ফুটবলারদের অংশগ্রহণে এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল। রাজাপুর ইউনিয়নের প্রাক্তন লিজেন্ড ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচে লাল দল এবং সবুজ দল মুখোমুখি হয়। ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।